চাকরি নেই, বাকরি নেই। গতকাল আমাকে আমার এক ছাত্র সে লিখেছে যে স্যার বিহারে স্কুলে পড়াচ্ছি, সেখানে স্কুল সার্ভিস কমিশনে চাকরি দিয়ে একদম ভালো লাগছে না, নিজের ভাষায় কথা বলতে পারছি না, আমি জানি না যে পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে স্কুলে শিক্ষক। গতকাল আমাকে একজন ছাত্র হোয়াটসঅ্যাপ করেছে, তাকে আমি সান্ত্বনা দিলাম যে তুমি বসো, এসএসসিতে বসো, কিন্তু সেখানেও তো তাই যা এমনকি খবর স্যার পড়লাম। আমি আগের দিন দেখছি যে কসবাকাণ্ডের প্রতিবাদে একটি ছেলে ঝাঁটা বিক্রি করছে মিছিলের মধ্যে, সে নাকি ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, সে জানে না যে পড়াশোনা শেষ করে সে কিছু করতে পারবে কিনা, তাই জন্য সে এখন থেকেই ঝাঁটার ব্যবসা শুরু করেছে। দেখো, এইটা একদম সত্যি কথা তুমি বলেছো। আমি নিজে দেখেছি আমার শিক্ষকতা জীবনের গত কয়েক বছরে, যেহেতু পশ্চিমবঙ্গে শিক্ষিত ছেলেমেয়েরা সম্মানজনক কোনো চাকরি পাচ্ছে না, এবং বিশেষ করে স্কুলে যে চাকরি পাওয়ার জায়গা ছিল পাচ্ছে না, তারা নানা রকম ছোটোখাটো ব্যবসায় চলে যাচ্ছে, টিউশন পড়াচ্ছে, অন্যান্য রাজ্যের এবং কেন্দ্রের নানা পরীক্ষা যেগুলো প্রায় নিয়মিত হয়, সেই পরীক্ষাগুলোতে তারা বসছে এবং চাকরি পেয়ে পশ্চিমবঙ্গ ছাড়তে শুরু করেছে। যেমন একটা হাতে গরম উদাহরণ দেওয়া যেতে পারে, এই একদিন আগে খবর কাগজে পড়ছিলাম যে এই যে নতুন করে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাতে নাকি 17-18 দিন হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপ করেছে মাত্র 1 লক্ষের মতো প্রার্থী। ভাবা যায়, যেখানে আগেরবার সংখ্যাটা ছিল 26 লক্ষ। তার মানে কি, যখন এই সরকার এরকমভাবে শিক্ষক নিয়োগেও যাচ্ছে, এদের এদের বিশ্বাসযোগ্যতা তরুণ প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এতটাই তলানিতে চলে গেছে যে তারা এই সিস্টেমটার উপরই আর বিশ্বাস রাখতে পারছে না। যে জন্যে আমি যেটা বলছিলাম যে সরকার জানেন যে আমরা যদি ছাত্র সংসদের নির্বাচনে যাই, তাহলে ছাত্র সংসদের নির্বাচন এমন একটা বার্তা দিয়ে দিতে পারে রাজ্যের মানুষকে, যে রাজ্যের রাজনীতির গতিপথ কোথাও একটা বাঁক নিতে পারে। সেই রিস্ক এরা নেবেন না। যে জন্য আমার নিজের মানে ধারণা যে যেভাবে বলা হয়ে এসছে যে হবে হবে, সরকারের সদিচ্ছা আছে, শিক্ষা দপ্তরের সদিচ্ছা আছে, একই কথা বলা হবে, কিন্তু এই নির্বাচনগুলো হবে না। আটকাচ্ছে কোথায়? নির্বাচনের নোটিফিকেশন করতে আটকাচ্ছে কোথায়? এবং এটাও আমি বলছি যে নানা রকমের অনিয়ম এবং অবিচারের যে সমস্ত ঘটনা ঘটছে না কলেজগুলোতে, সেগুলো অনেক অনেক কমে যায় যদি ছাত্র সংসদের নিয়মিত নির্বাচনটা হয়। কেননা তখন ছাত্র নেতাদের উপরেও একটা চাপ থাকে যে আমাকে কিন্তু আমার ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তাকে প্রতিষ্ঠা করে তাদের ভোটে জিতে তবে গিয়ে ছাত্র সংসদের যে ঘর, সেই ঘরের তালা চাবির অধিকার নিতে হবে। তো এটা কিন্তু একটা চাপ তৈরি করে, এটা কিন্তু একটা চাপ তৈরি করে। যেমন বৃহত্তর রাজনীতিতেও যা খুশি করা যায় না, অনেক রকমের দায়বদ্ধতা থাকে সাধারণ নাগরিকদের কাছে, ভোটারদের কাছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রেও ছাত্রছাত্রী যারা রাজনীতি করে তাদের কাছেও কিন্তু এই চাপটা থাকে। সেই চাপটা তো নেই, গত 8 বছর 9 বছর ধরে কোনো নির্বাচন হয়নি, সেই চাপটা নেই। কাজেই আমরাই নেতা, আমরা যা বলবো, আমরা যা ভাববো তাই করব, এই স্বাধীনতা তারা পেয়ে যাচ্ছে। মানে আমরা স্যার এটা তাহলে বলতেই পারি যে মুখ্যমন্ত্রী আমাদের যেমন বারবার বলে যে আমি আসার পর এই কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, আমি এত কিছু চালু করেছি ছাত্রছাত্রীদের জন্য, কলেজ অবধি চালু করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে বামেদের আমলেই কিন্তু আসলে এই যে স্বাধীনতা ছাত্রছাত্রীদের সবটা বজায় ছিল, এই আমলে আসলে তা কিছুই বজায় নেই। দেখো, একটা কথা আমি তোমায় খুব স্পষ্ট করে এখানে বলবো, আমি কখনোই কন্যাশ্রীর মতো একটি প্রকল্পের বিরোধিতা করব না, এবং সেটার সুফল যে ছাত্রীরা পেয়েছে, সবুজ সাথীর সুফল যে অনেকে পেয়েছে, এটা মানতেই হবে। এখন এই কথাটা বলার জন্য এখনই অনেকে যারা শুনবেন তারা বলবেন যে আমি তৃণমূল কংগ্রেসের দালাল, বললেও আমার কিছু যায় আসে না। কেননা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও যে সুফল মেয়েরা পেয়েছে সেটা মানতেই হবে। বা ছাত্রছাত্রীরা আজকে স্কুলে বা কলেজে ভর্তি হলেই তারা একটা স্কলারশিপ পায়, সেই টাকাটা যে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাজে লেগেছে, মানতেই হবে। কিন্তু তুমি যদি এনরোলমেন্ট দেখো, আজকে খবর নাও তুমি, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা, আজকে তুমি খবর নাও, এই তো এই যে কলেজের ভর্তি চলছে, এত এত সিট ফাঁকা আছে বলে ভর্তির শেষ দিন আবার পেছোতে হয়েছে। তার মানে কি, মানে এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে, উচ্চশিক্ষাঙ্গনে বিশেষ করে পা রাখতে খুব একটা উৎসাহ বা আগ্রহ দেখাচ্ছে না। স্বাধীনতা তো নিশ্চয়ই আগের আমলে অনেক বেশি ছিল। উচ্চশিক্ষা এই রাজ্যে গ্রহণ করার মানসিকতাও ছাত্রছাত্রীদের কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এখানে একটা তফাৎ আছে। তফাৎ হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা এই ভাতাটির উপরে বা এই অনুদানটির উপরে যতখানি নির্ভরশীল,
একজন ছাত্র বা ছাত্রী কিন্তু ওই কলেজ জীবনের আমি 3 বছর বা 5 বছর একটা আমি অনুদান পাবো সরকার থেকে, তার উপরে ততখানি নির্ভরশীল হবে না। কেন? সে কিন্তু চাইবে যে আমার জীবনের পার্মানেন্ট সলিউশন কি হতে পারে, চিরকালীন সলিউশন কি হতে পারে। সেই চিরকালীন সলিউশনটা হচ্ছে একটা চাকরি। 5 বছর আমি ভাতা পাবো, তারপর কি হবে? 5 বছর আমি উচ্চশিক্ষায় আমার নাম নথিভুক্ত করলাম, বেরিয়ে এলাম, 5 বছর আমি একটা ভাতা পেলাম, তারপর কি হবে? একটা স্কলারশিপ পেলাম, তারপর কি হবে? যার ফলে কিন্তু আমি আবার বলছি যে স্কুল স্তরে যে প্রকল্পগুলো খুব সফল এবং যে প্রকল্পগুলো গৃহবধূদের জন্য খুব সফল, সেই ধরনের প্রকল্প কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব বেশি সফল হচ্ছে না। তার কারণ প্রতি বছর ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। আমার বিশ্ববিদ্যালয়ে, আমার বিভাগে যতজন ছাত্র বা ছাত্রী প্রথম বর্ষে ভর্তি হয়, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়, তার থেকে অনেক কম ছাত্রছাত্রী 4th সেমিস্টার পর্যন্ত পড়াশুনো কন্টিনিউ করে। কেন? তার কারণ ওই যে তুমি বললে যে ঝাঁটা বিক্রি করছে, সে পড়তে ঢুকেই বুঝে যায় যে এটা আমার পথ নয়, এই রাজ্যে এই পড়াশুনো করে আমি শেষ পর্যন্ত একটা সম্মানজনক চাকরি পাবো না। আমাকে হয় এখনই এই পড়াশুনোটা থেকে বেরিয়ে গিয়ে অন্য পড়াশুনোর পথে হাঁটতে হবে, আর না হলে আমাকে ব্যবসা করতে হবে। তো সেই জন্যে এই যে স্কলারশিপের স্কিমগুলো আছে সেগুলো ভালো স্কিম, কিন্তু সেগুলো সুফল শেষ পর্যন্ত বৃহৎ অংশের ছাত্রছাত্রীরা নিতে আর তেমন আগ্রহী হচ্ছে না। তার কারণ ওই যে বললাম, এটা একটা টেম্পোরারি সলিউশন এদের জন্য। একজন গৃহবধূ যিনি কোনো কাজ করেন না, তার হাতে প্রতি মাসে 1000 টাকা যাওয়াটা কিন্তু তাকে অনেকখানি স্বাধীনতা দিচ্ছে। কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে তুমি মাসে যদি 10,000 টাকাও দাও, 5 বছরের জন্য দাও, সে কিন্তু মনে করবে যে তারপর কি হবে, এটা আমার পার্মানেন্ট সলিউশন হতে পারে না, আমাকে আমার জীবিকা নির্বাহের পথ খুঁজে নিতেই হবে। সেই দিকে দুঃখের সঙ্গে বলছি, এই সরকার কিন্তু একেবারেই কোনো গুরুত্ব আজ পর্যন্ত দিয়েছেন বলে আমার অন্তত মনে হয়নি।